আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। অক্সিজেন স্বল্পতায় ৮ দিনে ৬ শিশুর মৃত্যু, তদন্তে কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ, প্রতিবেদন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত রোববার। সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে, এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের। সুশাসন ফেরাতে আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান সিপিডির। 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। ভারত পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। বিভাজনের পথে হাঁটবে না বিএনপি। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না। এবং ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রাষ্ট্রদ্রোহ মামলা। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্তে স্পষ্টভাবে ৮ দিনের নার্স ও ডাক্তারদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। প্রচলিত আইনে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সচিবালয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। গেল ২৭ মে রাজধানীর ৮ দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার প্রকৃত কারণ তদন্তে কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত কমিটি বুধবার প্রতিবেদন জমা দিলেও বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির পোস্ট অপারেটিভ রুমে এসি বিকল ও অক্সিজেনের স্বল্পতা কমে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় মৃত্যুর কারণ। নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তদন্ত রিপোর্টে উঠে আসে, দায়িত্বরত নার্সদের অবহেলার পাশাপাশি পোস্ট অপারেটিভ রুমে ছিল না কোনো ডাক্তার। পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2-এ আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মন্ত্রী বলেন, ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয় বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো। ইনশাআল্লাহ আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। ৮ দিন হাসপাতালের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত। বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। হিসেবে একটা মামলা হয়েছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন ৭ জুন ঠিক করেছেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে এই দিন ঠিক করা হয়। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ, আর প্রধান আসামি দোষ স্বীকার করায় যাবজ্জীবন ও সহযোগীর 7 বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মাত্র 4 দিনের মধ্যে চার্জ গঠন, সাক্ষী গ্রহণ, আসামিদের সাফাই সাক্ষী শেষে আজ বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপিত হয়।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন তিনি। পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই দুইজন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ, সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। জানান, মামলা প্রভাবিত করতে জেল হাজতে যাবার পর ডলার নামে নতুন আসামি যুক্ত করার অপকৌশল নিয়েছিল প্রধান আসামি সোহেল রানা। চেষ্টা করেছেন নিজেকে মাদকাসক্ত প্রমাণেও। অন্যের শেখানো কথা হতে পারে। 1 নম্বর আসামি সোহেল রানা 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। এদিকে আসামিদের আত্মপক্ষ সমর্থনের মতো কোনো কারণ দেখাতে না পারায় 201 ধারায় তাদের কারাদণ্ড চাওয়া হয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি ন্যায় বিচার যেন প্রদান করে। শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 1 মাস না পেরোতেই 7 জুন রায়ের দিন ঠিক করে আদালত। গতকালকে দোষ স্বীকার করেছে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সুশাসন ফেরাতে আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। রাজধানীতে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আলোচনায় এই আহ্বান জানানো হয়েছে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কিছুটা কমলেও প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে জানান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। দেশের ব্যাংক খাতে দিন দিন বেড়েই চলেছে খেলাপি ঋণের চাপ। চলতি বছরের প্রথম 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা। মার্চ শেষে যা দাঁড়িয়েছে ৫,৮৮,৭০৪ কোটি টাকায়। দীর্ঘদিন ধরে চলা সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে এই সংকট। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ও উত্তরণের বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে করা পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছে সিপিডি। সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন, সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়। সিপিডি বলছে 2025 সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার 35.7% থাকলেও 2026 সালের মার্চে তা কমে 32.26% নেমেছে। তবু এটিকে ব্যাংক খাতের প্রকৃত উন্নতি হিসেবে দেখানোর সুযোগ নেই। নজর রাখতে হবে যে ঋণ খেলাপির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কিনা কিংবা মূলধন অবক্ষয়ের দিকে যাচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু, এবং ঝুঁকিটা কতখানি বাড়ছে কিনা, এগুলো কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তদারকির মধ্যে না রাখলে আসলে আমাদের ব্যাংকিং খাতের শৃঙ্খলাটা আসলে এটার উপরে আঘাত আসতে পারে। এ সময় আর্থিক খাতের সুশাসন ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে সংস্থাটি বলে, আগামী বাজেটে করের বোঝা বাড়লে রাজস্ব আয় বাধাগ্রস্ত হবে। অনেক শিল্পকে তাদেরকে বছরের পর বছর যে ধরনের কর অব্যাহতি দেওয়া হয়, কর রেয়াত দেওয়া হয়, সেটার ফলে কিন্তু রাজস্ব আহরণ অনেকখানি কমছে, যেটা সম্ভাবনা ছিল। তো সেগুলো তো আস্তে আস্তে এগুলোকে স্ট্রিমলাইন করতে হবে, এগুলোকে বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মূল্যস্ফীতির চাপ এখনও কমেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে এবং অর্থের অভাবের প্রেক্ষিতেও কিন্তু সেখানে একটা অস্টারিটি মেনটেন করা হয়েছে। সর্দার রাজীব, RTV, ঢাকা। বিদ্যুৎ বিভাগের অনুরোধে সাড়া দিয়ে আবাসিকে 0 থেকে 50 ও 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে নিম্ন আয় ও প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণ করতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরোয়ার বলেন, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিছুদিন আগে সরকার এমন প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছে। গ্রাহক পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোয় জনগণের দুঃখ কষ্ট আরও বাড়বে। সরকারকে এসব বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করারও আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। মানুষকে বিস্মিত করে সরকারের মন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছে। তার সাথে সংশ্লিষ্ট আমার নেতৃবৃন্দ বললেন, বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, ছুটি নেয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়। বিকেলে নিজ দপ্তরে এই বিজয়কে বাংলাদেশের বিজয় উল্লেখ করে তিনি বলেন, দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের কারণে অল্প সময়ে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে সভা হয়। এতে বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই দেশজুড়ে রোড শো আয়োজনের উদ্যোগ নেবে সরকার। এর অংশ হিসেবে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়। ভারত কিংবা পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভাজনের পথ পরিহার করে উদার গণতান্ত্রিক পথে হাঁটবে বিএনপি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নিজের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। অর্থনীতিতে মাত্র বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিআইবি। সংস্থাটির মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা জিয়াউর রহমানের কূটনৈতিক দূরদর্শিতা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পার্শ্ববর্তী এবং সহযোগী দেশগুলোর সঙ্গে নিজেদের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারতটা তো এটা বিরাট ব্যাপার, সমস্যা, না 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 এমনিকে তো রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আওয়ামী লীগ করে সেটা বাদ দিয়ে দিতে হবে। এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়বো তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে এবং আমাদেরকে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভাজনের রাজনীতি চায় না তার দল। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিয়েছিল, সেইখানে জিয়াউর রহমান সাহেব এসে সেটাকে আবার সেই ধ্বংসের মধ্যে নতুন করে কোনো বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাকে একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।
কোনো নির্দিষ্ট দেশের বলয়ে না থেকে নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার কথা জানান মির্জা ফখরুল। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতেই আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছে যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বাংলাদেশের বহুল আলোচিত শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের জেরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। এবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন এক আইনজীবী। দলের মধ্যেও ভালো নেই তিনি, তাকে উপেক্ষা করে অন্য একজনকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছেন তৃণমূল কংগ্রেসের ৫৮ বিধায়ক। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছে। বাংলাদেশের বহুল আলোচিত শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবারে মন্তব্য করেন টানা ১৫ বছর শাসন করে ক্ষমতা হারানো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বক্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজনৈতিক অঙ্গন। এবার দেশদ্রোহিতার অভিযোগ এনে তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলা করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। आप राष्ट्रद्रोह का समान आप पाप किए हो, आप एक ऑफेंस किए हो। দেশের নিরাপত্তা ও প্রশাসনিক গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল বিষয়কে প্রকাশ্যে আনার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सीक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। এদিকে বিধানসভার ৮০টি আসন পাওয়ার পর ভাঙনের মুখে মমতার তৃণমূল কংগ্রেস। অন্তত ৫৮ বিধায়ক দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলের নেতা হিসেবে বেছে নেন, যদিও দলের নেতা হিসেবে এখনো মমতাকেই উল্লেখ করছেন তারা। এবার সেই ম্যান্ডেট হচ্ছে আমাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট। আব্দুল মালিক, RTV। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টির মীমাংসা হয়নি। ১২ পুরুষ, ১০ নারী ও ৬ শিশুকে ভোরে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে BSF। বর্তমানে সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে তারা। এদিকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন দখলকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছেন অনেকে। ভাঙচুর করা হয়েছে স্টেশনের অবকাঠামো। বন্ধ রয়েছে রেল চলাচল। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দর্শক, এই বিষয়ে ঘটনাস্থল থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সিদ্রাতুল পিয়াস। ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে দীর্ঘ প্রায় ২ ঘন্টা যাবত এলাকাবাসী দুই পক্ষের সংঘর্ষ চলছে। সংঘর্ষটি বিকেল নাগাদ একটি ফুটবল খেলাকে নিয়ে হয়েছে বলে আমরা ধারণা করছি। এলাকাবাসী অনেকে বলেছেন যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরবর্তীতে প্ল্যাটফর্ম দখল করে এলাকাবাসীর দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। এই দাওয়া পাল্টা দেয় দীর্ঘক্ষণ প্রায় ২ ঘন্টা যাবৎ ট্রেন চলাচল বন্ধ। এদিকে ভৈরব রেলওয়ে জংশনের পশ্চিম প্রান্তে ১১ নম্বর বদলি, যেটি ভৈরব হয়ে কিশোরগঞ্জ অভিমুখী যাবে, এই ট্রেনটি অবস্থান করছেন। সেই সাথে ঢাকা অভিমুখী যে মহানগর ট্রেনটি আছে, ওই ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব প্রান্তে অবস্থান করছে। আমরা শেষ মুহূর্তে যা দেখছি, এখনো দাওয়া পাল্টা চলছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম এখানে আছেন, অবস্থান করছেন, কিন্তু তবুও দুই পক্ষের যে সংঘর্ষ চলমান আছে। দীর্ঘক্ষণ যে যাত্রী হয়রানি এবং ভোগান্তি, প্ল্যাটফর্মে অবস্থানরত ঢাকা অভিমুখে অনেক অসুস্থ যাত্রী রয়েছেন, বিমানের যাত্রী রয়েছেন, সবাই এই
ঝামেলার এই ঝগড়ার মীমাংসা চাচ্ছেন এবং তারা অতিষ্ঠ হয়ে বলছেন যে এর শেষ কোথায়। স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে এই মুহূর্তে চলমান আছে ভৈরব স্টেশনের আশেপাশে দুই গ্রামবাসী সংঘর্ষ। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশের টিম আবারও তাদেরকে দাওয়া দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই ছিল আমাদের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ আমার কাছে। আগামী 1 মাসের মধ্যে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পুনরায় চালু করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, শিক্ষকদের অবসর ভাতা চালু করতে সরকারের পক্ষ থেকে 2000 কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। এ সময় মন্ত্রী আরও জানান, আওয়ামী লীগের আমলে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে কয়েক হাজার কোটি টাকা তরসুফ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, আসছে অর্থ বছরে শিক্ষার বাজেট সর্বোচ্চ টাকার অঙ্কে 1,23,000 কোটি টাকা। এবছর শিক্ষা খাতে বাজেট জিডিপির 2% দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটাকে পর্যায়ক্রমে 5% উন্নীত করা হবে। সেটা তো কোনো বিষয় না। শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টের, সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। ঈদুল আজহার আগে ও পরে 13 দিনে সড়কে প্রাণ গেছে 281 জনের, আহত হয়েছেন আরও 837 জন। এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। 292 রোড ক্রাশের মধ্যে সবচেয়ে বেশি 141টি মোটরসাইকেলের। এতে প্রাণ ঝরে 124 জনের। এছাড়া 37 জন পথচারী এবং 33 জন চালক ও সহকারী নিহত হয়েছেন। একই সময় নদীপথে 8 জন নিহত ও 15 জন আহত হন। রেলপথে 17 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের আরও 4টি উপশাখা উদ্বোধন করা হয়েছে। উপশাখা 4টি হল পিরোজপুরের স্বরূপকাঠিতে নিয়ত উপশাখা, মাদারীপুরের শিবচরে শিবচর উপশাখা, ঢাকার কদমতলীতে মেঙ্গোর উপশাখা এবং ভোলায় ভোলা বাংলাবাজার উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাহক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, মার্কেন্টাইল ব্যাংক এখন জনসাধারণের জন্য আরও যুগোপযোগী ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী ফিফা বিশ্বকাপ 2026-এর সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে। এতে দেশের ফুটবল প্রেমীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের খেলা। গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদন সেবা সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটির এই আয়োজন। তবে ম্যাচ দেখার প্রক্রিয়া ও অন্যান্য তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে রবি। আগামী 11 জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026 আর 19 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের আসর, যেখানে অংশ নিচ্ছে 48টি দল। এবারে খেলার খবর। বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ান কোচ শন টেইট। তার বদলি হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। বিকেলে এক আনুষ্ঠানিক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি ছিল বিসিবির, তবে পরিবারকে সময় দিতে চান জানিয়ে নিজের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান টেইট। মূলত দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে বলে জানায় বিসিবি। 2025 সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। বিদায়ী বার্তায় বাংলাদেশ দলের জন্য সাফল্য কামনা করেন তিনি। এদিকে গুঞ্জন আছে ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বোলিং কোচ হচ্ছেন টেইট। দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দলে ফিরে শুনিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা। এছাড়াও সাকিব আল হাসানের অভাব পূরণ করা যে কোনো ক্রিকেটারের জন্য কঠিন বলেও মন্তব্য করেন এই ক্রিকেটার।
ঢাকা প্রিমিয়ার লিগে আগামীকাল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর ম্যাচকে সামনে রেখে অনুশীলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরই সাথে শেষ করছি রাতের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অক্সিজেন স্বল্পতায় 8 দিনে 6 শিশুর মৃত্যু, তদন্তে কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ, প্রতিবেদন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত রোববার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন, সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের। সুশাসন ফেরাতে আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান সিপিডির, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। ভারত পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। বিভাজনের পথে হাঁটবে না বিএনপি। এবং ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, মমতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রাষ্ট্রদ্রোহ মামলা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।